আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ক্রোয়েশিয়ার ভিসা দেখেন, ক্রোয়েশিয়ার ভিসা বর্তমানে কোন ক্যাটাগরির ভিসাগুলো বেশি হচ্ছে বা কোন ক্যাটাগরির উদ্দেশ্যে আপনি চাইলে আবেদন করতে পারবেন, এই বিষয়টা আমাদের অনেকের মাঝে একটা ঘুরপাক খাচ্ছে। আসলে আমরা কোন ক্যাটাগরিতে আবেদন করলে আমি আমার ভিসাটা পাবো কিনা বা ভিসা হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে, সেই হিসাবে আজকে কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরবো। যারা বর্তমান সময় 2024 সালে এসে এই ক্রোয়েশিয়া দেশটির জন্য আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য ইনশাল্লাহ মনে করি যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আশা রাখি। তো যাই হোক, যারা ভিডিওটা দেখবেন মানে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্তমানে আপনি যদি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা সিলেকশন করতে হবে বা আপনাকে নির্বাচন করতে হবে সেটা হচ্ছে যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে আপনি আবেদন করবেন। এই বিষয়টা বলার পিছনে মূল যে কারণটা দেখেন, এক এক দেশের ক্ষেত্রে এক এক ধরনের কাজের চাহিদা থাকে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশি হিসেবে আপনি যে কোনো জায়গা থেকে যদি আপনি আবেদন করেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি যে আবেদন করতেছেন এই মানে ক্যাটাগরিতে আসলে বিষয় হওয়ার সম্ভাবনা কতটুকু। আমরা বিশেষ করে এই যে ধরেন আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমরা আবেদন করি বা আমরা মনে করেন বিভিন্ন বাংলাদেশ থেকেও আমরা আবেদন করি। আমাদের এই যে মনে করেন মিডল ইস্টের ক্ষেত্রেই বলি, এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের ভিসার ক্যাটাগরি থাকে। অনেক সময় কিন্তু এই ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিসাগুলো রিজেক্ট করে দেয়। যেহেতু আপনার হচ্ছে প্রফেশন বা আপনার কাজের ধরন হচ্ছে এক ধরনের, কিন্তু আপনি ক্রোয়েশিয়াতে সে দেশের উদ্দেশ্যে কাজের ক্ষেত্রে যেতে যাচ্ছেন আরেকটি ভিসা নিয়ে। তো এই জায়গার ক্ষেত্রে আসলে যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার এম্বাসির তরফ থেকে কিন্তু এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে রিজেক্ট করে দেয়। আমরা যদি একটু লক্ষ্য করি, আপনি যদি আবেদন করতে চান, যদি আপনি এই বিষয়টা একটু চিন্তা করেন যে আমার যেই ক্যাটাগরির ভিসা আছে সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে যদি আমি আবেদন করতে পারি বা আমার যে এজেন্সি আমাকে ভিসা দিবে তার উপর ভিত্তি করে যদি আমি চেষ্টা করি যে আমার ওই কাজের উপর ভিত্তি করে আমি আবেদন করার জন্য, তাহলে আপনার ভিসা পাওয়া বা আপনি আপনার নিজ থেকেই কিন্তু একটা কনফিডেন্স থাকবে, একটা আত্মবিশ্বাস থাকবে যে না, আমার ভিসা হওয়ার আসলে সম্ভাবনা একটু ভালো পর্যায়ে আছে। বর্তমান সময়ে আপনি যদি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেন, কোন ক্যাটাগরির ক্ষেত্রে বিষয়গুলো আসলে সম্ভাবনা বেশি সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কনস্ট্রাকশন কাজের চাহিদার কোনো বিকল্প নেই। এটা আপনি মিডল ইস্ট বলেন, আপনি বাংলাদেশ বলেন, যে কোনো জায়গা থেকে বলেন, আপনার কনস্ট্রাকশন কাজের ভালো একটি চাহিদা রয়েছে। তাছাড়া আপনি যদি দেখেন যে ফুড ডেলিভারিতেই একবারে খুব নগণ্য পরিমাণে ভিসা হচ্ছে, তেমন একটা আহামরি না। আমি বলবো এই ভিডিওর মধ্যে যে ফুড ডেলিভারিতেও মোটামুটি ভালো একটি ভিসার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরেকটু বিষয়টা একটু বিস্তারিতভাবে আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে আপনার এই রেস্টুরেন্ট খাতে বা আপনার ফ্যাক্টরি খাতে বা আপনার মনে করেন যে রিসাইকেল যে কোনো ধরনের একটি কর্মসংস্থান খাতেও কিন্তু ভালো একটি সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত খাতগুলো বা আপনার যে কনস্ট্রাকশনের যে বিষয়টা বললাম, কনস্ট্রাকশনে কিন্তু অনেকগুলো সেক্টর আছে যেটা বলে শেষ করা যাবে না, হিউজ পরিমাণ সেক্টর। সো আমরা যদি একটু একবারে সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন খাতগুলো আপনি যেখানেই আছেন, যে ক্যাটাগরি আপনার ক্যাটাগরি যে ধরনের হোক না কেন, আপনি যদি চান আপনি এই ক্যাটাগরির উপর ভিত্তি করে মানে কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই জন্য এজন্য যে বলা যে আপনার এই কনস্ট্রাকশন খাতের উপর কিন্তু আসলে অনেক ধরনের বিষয়গুলো হয়েছে, বা আপনি যে সমস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করবেন নর্মালি আপনি দেখবেন তারা কিন্তু কনস্ট্রাকশন কাজের উপর ভিত্তি করে ভিসাগুলো কিন্তু বেশি পেয়েছে। বর্তমানে যে বিষয়টা আমরা আসলে সেখানে গিয়ে থাকছি না, আমরা আজও কালো 2 দিন পর হোক আমরা অন্যত্র চলে যাচ্ছি, তার উপর ভিত্তি করে অনেক কোম্পানি কিন্তু আসলে কর্মী নেওয়াকে আনা নেওয়ার যে বিষয়টা সেটার উপর ভিত্তি করে কিন্তু অনেকেই কিন্তু আসলে মত অনীহা প্রকাশ করতেছে যে কর্মী না নেওয়ার জন্য। তো সেই হিসেবেও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে ভিসার রেশিওটা কেমন। অনেকে বলতেছেন যে ভাই আসলে বর্তমানে যদি আমরা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করি, সেক্ষেত্রে আসলে ভিসার সম্ভাবনা কতটুকু থাকবে বা কোন পর্যায়ে থাকবে, এই বিষয়টা জানার জন্য আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, যারাই আবেদন করবেন বাংলাদেশ থেকে এখনো সুযোগ আছে। আপনি যদি রিস্ক নিতে চান, এখানে সমস্যা হচ্ছে এটাই, আমাদেরকে বাংলাদেশ থেকে নেপাল বা ইন্ডিয়াতে যেতে হয়, যেহেতু আমাদের বাংলাদেশে এম্বাসি নেই। তো সেই অনুসারে নেপাল বা ইন্ডিয়াতে গিয়ে আমাদেরকে সেখানে ফাইল সাবমিশন করতে হয়। দেন
আপনাকে 2 থেকে 3 মাস বা তারও অধিক সময় কিন্তু সেখানে অবস্থান করতে হবে। এই হচ্ছে সমস্যাটা, আর অন্য কোনো সমস্যা না। আর এই সমস্যাটার উপর ভিত্তি করে যারা রিস্ক নিতে চায়, যারা ঝুঁকি নিতে চায়, তারা আসলে আবেদন করে এবং সেখানে গিয়ে কিন্তু তারা আবেদন করে বিষয়টা নেয়। তো যাই হোক, আপনারা যারাই আবেদন করবেন, বিশেষ করে মালয়েশিয়া থেকে সম্ভব না, সিঙ্গাপুর থেকেও সম্ভব না, আপনি দুবাই থেকে হোক, ওমান থেকে হোক, সৌদি আরব থেকে হোক বা কাতার থেকে হোক, কুয়েত থেকে হোক, যেখান থেকে আপনারা মিডল ইস্ট অন্যান্য যে সমস্ত দেশে আছেন, অবস্থানরত আছেন, আপনারা চাইলে এই দেশটির জন্য, মানে এই ক্রোয়েশিয়া সেঞ্জনভুক্ত দেশটির জন্য ভালো একটি মাধ্যম দেখে, এজেন্সি দেখে, কোন প্রফেশন বা ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনাকে আবেদন করা হবে, তার উপর ভিত্তি করে আপনি সম্পূর্ণ বিচার বিবেচনা করে আপনি আবেদন করবেন। ইনশাল্লাহ, যদিও একটা সময় লাগুক বা একটা সময় তো অবশ্যই লাগবে, সেটার উপর ভিত্তি করে আপনার যে ডকুমেন্টস আছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে আপনি চাইলে কিন্তু এই দেশটির জন্য আপনি আবেদন করতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভালো কোনো মাধ্যম নির্বাচন করতে হবে। পরবর্তীতে আপনি আবেদন করেন 2024 সালে ইউরোপে যাওয়ার জন্য একটি ভালো মাধ্যম হচ্ছে এই ক্রোয়েশিয়া দেশটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। এবং ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো কাঙ্ক্ষিত প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।